নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভি পরিবার থেকে বা বলো কলকাতা টিভির পর্দায় আমি সৌমিক। আমাদের সমস্ত দর্শক, পাঠক, পাঠিকা, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা, সদস্যা, তাদের পরিবার, পরিজন, বন্ধু বান্ধব এবং প্রত্যেকে যারা আমাদের পাশে আছে, প্রত্যেকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা আজকে থেকে নতুন টক শো শুরু করেছি। আপনারা জানেন অলরেডি আমাদের 4টে এপিসোড হয়ে গেছে। 4জন ব্যক্তিত্ব সমাজের এসছে, তারা বলেছে। আপনারা যারা ভিউয়ার্স, তারাও ভালো ভিউয়ার্স হয়েছে আমাদের। আপনারা দেখছেন আমাদের ভিডিও বা লাইভ, এবং খুব ভালো রিচ করেছি। আজকে আমরা প্রথম দিনেই এত রিচ করেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নিচ্ছি। আজকে বলো কলকাতার এই যে প্রোগ্রামগুলো চলছে, এই 4টে প্রোগ্রামেই আমাদের টোটাল রিচ 2.5 লক্ষ ফেসবুক পেজে। খুব ভালো লাগলো আপনাদের পাশে থাকা। এবং শুরুতেই যেমন বলেছিলাম, আমরা এই প্রোগ্রামটা শুরু করছি শুধুমাত্র আপনাদের জন্যে এবং সমাজের স্বার্থে। ভালো কিছু উদ্যোগ যাতে আপনাদের উপকারে আসে, আপনাদের ভালো লাগে সর্বোপরি। তো আমরা একের পর এক গেস্ট বসিয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন শুভদীপ মুখার্জি। শুভদীপের ব্যাপারে বলবো, শুভদীপ আমার অনেক বছরের পরিচিত বন্ধু বলতে পারি, ভাই বলতে পারি, বন্ধুই রাইট, বন্ধু কাম ভাই। এবং শুভদীপকে বলো কলকাতা টিভি পরিবারে স্বাগত, এবং আজকে মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পরিচয়টা ওর থেকে জেনে নেব আমি। তার আগে বলি, আজকে মূলত যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো শুভদীপের সাথে, সেটা হচ্ছে এই যে আমরা দেখছি দিনে দিনে, আমরা প্রত্যেকে সেটার জন্য সেটা সাক্ষী, দিনে দিনে আমাদের সমাজটা কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। মূল্যবোধ, মূল বিষয়টা হলো মূল্যবোধ। এই মূল্যবোধের বিষয়ে আমরা কথা বলবো। তার আগে শুভদীপের সাথে আমরা পরিচয় করিয়ে দিই। শুভদীপকে দেবো আমি বলার জন্য, তুমি তোমার পরিচয়টা যদি দাও। নমস্কার, অনেক ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাই এই বড় কলকাতা টিভির কর্ণধার সৌমিক সান্যালকে। সৌমিকদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, এবং সেই পরিচয়টা প্রথম দিন যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। পরিচয়ের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কৃত্রিমতা নেই। পরিচয়টা বলা যেতে পারে একটা হঠাৎ করেই পরিচয় হয়েছিল। তারপর আমরা একসঙ্গে একই জায়গায় কাজ করেছি, কিন্তু অন্যত্র কাজের সন্ধানে আমরা অন্যত্র আলাদা হয়েছি ঠিকই, বা অন্যত্র গেছি ঠিকই, কিন্তু মনের বন্ধনটা একই আছে। তো সৌমিকদার কাছ থেকে যখন আন্তরিক আহ্বান পেলাম এরকম একটা বিখ্যাত বা প্রসিদ্ধ বা জনপ্রিয় চ্যানেলের তরফ থেকে, তো আমি সানন্দে এবং সাগ্রহে এই আবেদন গ্রহণ করলাম। আমার মতো সাধারণ মানুষকে বলো কলকাতা টিভির পরিবার যে আপনাদের সামনে বসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য বলো কলকাতাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। শুভদীপকে আমি প্রথমেই প্রশ্ন করব। শুভদীপ, মূল্যবোধ বলতে কি বোঝায় আর কি, তোমার কথায় তুমি বলো। প্রথমেই খুব একটা সঙ্গত প্রশ্ন করেছেন সৌমিকদা, যে আজকের দিনে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, যে মূল্যবোধ বলতে আমরা কি বুঝি। দেখুন, আমরা তো সবাই মানুষ, এবং আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে। আবার যে সমস্ত মনুষ্যেতর প্রাণী, মানে যারা মনুষ্য ভিন্ন প্রাণী, তাদেরও চোখ, নাক, মুখ ইত্যাদি সব আছে। কল্পনা করুন, এই স্টুডিওতে বসে আমরা কথা বলছি। এই স্টুডিওতে যদি কোনো মনুষ্যেতর প্রাণী প্রবেশ করে, কুকুর প্রবেশ করে, বেড়াল প্রবেশ করে, তাহলে সে কিন্তু এই জায়গাটাকে নষ্ট করে দেবে। কুকুর আমাদের কামড়ে দেবে, বেড়াল এই জিনিসগুলো টেনে টেনে নষ্ট করে দেবে। স্টুডিওর যে সৌন্দর্য সেইটি কিন্তু আর থাকবে না। তাহলে কুকুরেরও চোখ, নাক, মুখ, কান আছে, মানুষেরও আছে। তাহলে মানুষের সঙ্গে, মানুষের থেকে মনুষ্যেতর প্রাণীর তফাৎ কি?
তফাৎ হচ্ছে এক জায়গাতেই, সেটা হচ্ছে বিবেক। মানুষের বিবেক আছে, হৃদয় আছে, মনুষ্যতর প্রাণীর হৃদয় নেই বা বিবেক নেই। এখন মূল্যবোধ তো আমরা বাজারে গিয়ে কিনতে পাই না যে আমাকে 1 কিলো মূল্যবোধ দাও বা দিন, আমি টাকা দিলাম মূল্যবোধ চলে এলো। মূল্যবোধটা হচ্ছে ভেতরের অর্জিত শক্তি। এখন ভেতরের অর্জিত শক্তিটা তোমাকে কি করবে, আমাকেই বা কি করবে? ভেতরের অর্জিত শক্তিটা আমাকে শেখাবে যে আমি ছোট্ট থেকে বড় হয়েছি, ধীরে 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 বড় হয়েছি। সেই বড় হওয়ার পেছনে শুধুমাত্র আমার পরিবার যে আমার সহায়ক ছিল তা নয়, বন্ধু বান্ধব আমার সহায়ক, আত্মীয় স্বজন আমার সহায়ক, পাড়া প্রতিবেশী আমার সহায়ক, এমনকি প্রকৃতি আমার সহায়ক। এই যে আমরা বিভিন্ন ভাবে মানুষের কাছে ঋণী, শুধু মানুষের কাছে ঋণী নয়, প্রকৃতির কাছেও সমানভাবে ঋণী। কাজেই মূল্যবোধ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের লালন করবে, আমাদের ভেতরের যে অন্তর্নিহিত মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বের জাগরণ ঘটাবে। যেমন একটা ছোট্ট কথাই বলি, যে মা চাকরিরতা মা, সেই মা যখন ছেলে মেয়েদের রান্না করে খাওয়াচ্ছেন, তখন কিন্তু তিনি ডিউটি পালন করছেন না, তিনি সার্ভিস করছেন, সার্ভিস দিচ্ছেন, ভালোবেসে সার্ভিস দিচ্ছেন। কিন্তু সেই মাই যখন স্কুলে বা কলেজে গিয়ে বা অফিসে গিয়ে চাকরি করছেন, তখন তিনি ডিউটি করছেন। তাহলে যে কাজের সঙ্গে, কোনো কাজের সঙ্গে যদি ভালোবাসা যুক্ত হয়, সেই কাজটা আর কাজ থাকে না, সেই কাজটা তখন সেবা হয়ে যায়। আর যে কোনো কাজের সঙ্গে যদি ভালোবাসা যুক্ত না হয়, তাহলে সেই কাজটা কাজই থেকে যায়। মূল্যবোধ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের অন্তর্নিহিত যে ভালোবাসা, সেই ভালোবাসাকে জাগাতে পারে। মূল্যবোধ হলো এমন একটি জিনিস যা আমাদের নৈতিকতায়, নীতিগতভাবে দৃঢ় করতে পারে। আমরা পয়সা রোজগার করতে পারি অনেক, বিদেশে বাড়ি করতে পারি, বিদেশে প্রতিষ্ঠিত হতে পারি, কিন্তু যদি ভেতরের সত্তা না থাকে, তাহলে আমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। এত এত বৃদ্ধাশ্রম, এত পরিবার ভেঙে যাচ্ছে। আজকাল তো পরিবার বলে কিছু নেই, যৌথ পরিবার নষ্ট হয়ে গেছে, সব নিউক্লিয়ার পরিবার। আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট হতে 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 পরিবার জিনিসটি নষ্ট হয়ে গেছে। কেন? ওই মূল্যবোধের অভাব। ওই ছোট থেকে আমরা যদি শিখি পিতৃদেব ভব মাতৃদেব ভব, পিতাই হচ্ছে পরম দেবতা, মাতাই হচ্ছে পরম দেবী, তাহলে ভেতর থেকে আস্তে 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 শিশু আস্তে আস্তে যখন বড় হয়, শিশুর ভেতরে এই বোধগুলো যদি না জাগে, তাহলে সে তো পশু। কাজেই মূল্যবোধের শিক্ষাটা সবচেয়ে বড় দরকার। একদম। আমরা একটা পরিচয় দিয়ে রাখি। শুভদীপ মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সাধনচন্দ্র মহাবিদ্যালয়। তা এখানে একটা আমি প্রশ্ন করব শুভদীপকে, এবং শুভদীপ শুধু এই টিচিং প্রফেশনে শুধু নয়, বহু কাল ধরে আমরা একসাথেও একটা লিটল ম্যাগাজিন করতাম, সেটা নিয়ে আসছি আমি পরে। সাহিত্য নিয়ে আমরা দুজনেই বহুদিন ধরে চর্চা করছি, এবং বহু বহু গুণী সাহিত্যিকের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি, এবং তারা খুব আনন্দে এসেছে। একদম। তো আমরা যে ছোট থেকে দেখে এসেছি যে আমাদের বাঙালি ঘরের ছেলে অথবা মেয়ে সবাই কিছু না কিছু সাহিত্য চর্চা করত, সেটা আস্তে 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 পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এবং তুমি যে শিক্ষক একজন, অনেক শিক্ষার্থী তুমি দেখছো নিউ, মানে এখনকার জেনারেশনে। তো আমাদের সময় যে শিক্ষক বা শিক্ষার্থী যারা ছিল, তাদের সাথে এখনকার যে ডিফারেন্স, আর আমাদের এই সাহিত্যের ব্যাপারটা এটা বললাম, এখনকার যে ডিফারেন্স, সেটা কেন যদি একটু দেখাবো। এটা খুবই একটা সঙ্গত প্রশ্ন, যে আমরা যখন শিক্ষার্থী ছিলাম, খুব বেশি দিনের আগে তো কথা নয়, এই হয়তো 10 বছর 12 বছর 15 বছর তার আগে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি। তখন আমাদের মানসিকতার মধ্যে এতটা পরিবর্তন হয়নি, তার মানে আমরা এতটা কৃত্রিম ছিলাম না। আমরা কি পাবো এই আশা না করেই কিন্তু মানুষের সঙ্গে মিশতাম। ছাত্র শিক্ষক সম্পর্কটা একটা আন্তরিকতার সম্পর্ক ছিল।
শিক্ষক মহাশয়কে দেখলে আমরা সাইকেল থেকে নামতাম, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, কিন্তু আজকের দিনে সেইটি সম্পূর্ণ বদলে গেছে। আমি একটা গ্রামীণ কলেজে শিক্ষকতা করি, সেখানে ততখানি কৃত্রিমতা এখনো প্রবেশ করেনি, কিন্তু একেবারে যে কৃত্রিম হয়ে ওঠেনি সেটা বলা যায় না। এখন ছাত্রছাত্রীরা শিক্ষকের সঙ্গে মেশে একেবারে দাঁড়িপাল্লায় ওজন করে মেপে যে কতখানি পাবো, ওই অমুক শিক্ষকের কাছে গেলে আমি ভালো নোট পাবো, সেটা আমার পরবর্তীকালে পরীক্ষায় কাজে লাগবে। এই দাঁড়িপাল্লায় মেপে শুধু শিক্ষক ছাত্র সম্পর্ক নয়, সমাজের মানুষও দাঁড়িপাল্লায় মেপে মানুষ মানুষের সঙ্গে মেশে। দেখবে একটা অদ্ভুত কৃত্রিমতা মানুষের মধ্যে গ্রাস করেছে। যখন তোমার সঙ্গে আমার দেখা হয়, একটা আন্তরিকতার ছবি আমরা পাই তো, যে সৌমিকদা কেমন আছো, আর হাসিটা ভেতর থেকে আসে। আর এখন দেখা হলে বাইরে এটা একটা কৃত্রিম হাসি, এর মধ্যে একটা আর্টিফিশিয়াল ভাব আছে। এই জিনিসটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে গেছে। আর সাহিত্য আমরা ভালোবেসে করতাম। তুমিও তো অনেক বড় জায়গায় ছিলে, তুমি কোনোদিন বা আছো, তুমি কোনোদিন কতটা পাবে বা আমি কতটা পাবো সেই প্রত্যাশা নিয়ে আমরা লিটল ম্যাগাজিন করতাম, বা এখনো করি, আকাশে বাতাসে। সেইটার সূত্রেই তোমার সঙ্গে আরো আমার গভীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তো আকাশে বাতাসে কত জায়গায় পৌঁছবে এইটা ভেবে কিন্তু আমরা পত্রিকা করিনি, তুমি সহ সম্পাদক ছিলে। কিন্তু এখন যারা সাহিত্য চর্চা করেন তারা প্রথমেই দেখবেন যে আমি এই পত্রিকায় লেখালেখি করছি, বা যারা বিদ্যার্থী তারা যদি সাহিত্য চর্চা করে তার প্রথমেই দেখবে এই পত্র পত্রিকায় লেখালেখি করছি, এটা কত জায়গায় পৌঁছচ্ছে, এখান থেকে আমি কি পাবো। আরেকটা কথা হচ্ছে যে ছেলে মেয়েদের এখন তো কোনো রিক্রিয়েশন বলে কিছু নেই, এক্সট্রা ক্যারিকুলার বলে কিছু নেই, কারণ কল্পনা শক্তিটা টোটালি নষ্ট হয়ে গেছে। কেন কল্পনা শক্তি নষ্ট হয়ে গেছে না, এই একটা অদ্ভুত টেকনোলজির যুগে আমরা বাস করছি। টেকনোলজি খুবই দরকার, কিন্তু টেকনোলজির অত্যধিক ব্যবহারের ফলে মানুষের যে কল্পনা, সেই কল্পনাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রকৃতি এমনভাবে, প্রকৃতিকে আমরা নষ্ট করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। আমরা এই কলকাতা শহরে বসে 20-21 তলা বিল্ডিং এ বসে আকাশ দেখতে পাচ্ছি কি, মাঠ দেখতে পাচ্ছি কি? তাহলে যদি প্রকৃতিকে অনুভব করতে না পারি, কল্পনা কোথা থেকে আসবে? সাহিত্য তো আর কিছুই নয়, জীবনের রসায়ন। জীবনটাই তো আস্তে 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 কৃত্রিম হয়ে গেছে। ছেলে বাবার সঙ্গে কথা বলেন না, বাবা ছেলের সঙ্গে কথা বলেন না, মা ছেলের সঙ্গে কথা বলেন না, ছেলে মায়ের সঙ্গে কথা বলেন না। এটা কি কোনো পরিবার? এই পরিবার গঠন করতে আমরা মহাবিদ্যালয়ে ছেলেমেয়েদের শিক্ষা দিচ্ছি, এই পরিবার গঠন করতে আমরা বিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠাচ্ছি। অদ্ভুত আঁধার এসেছে, জীবনানন্দের ভাষায় বলি, এক অদ্ভুত আঁধার এসেছে। এই আঁধার থেকে যদি পরিত্রাণ না হয় তাহলে আমরা কখনোই মানুষ হতে পারবো না। একটা খুব সুন্দর কথা আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষকে ধরতে হবে, তবেই আসল সার্থকতা কিন্তু জীবনে আসবে। ঠিক কথা। আমি যাব পরবর্তী প্রশ্নে। সুদীপ, জীবনের সঙ্গে মূল্যবোধের কি কোনো সম্পর্ক আছে? এবং একটি জীবনযাপন করতে বা জীবন গঠন করতে মূল্যবোধের ভূমিকা কতখানি? অবশ্যই আছে। একটা আদর্শ জীবন যাপন করতে গেলে মূল্যবোধের একটা ব্যাপক ভূমিকা আছে। তুমি যদি মূল্যহীন জীবন যাপন করো তাহলে সেই জীবনটা কোনো ক্রমে বাঁচা হবে। আমরা সবাই কিন্তু এই যে 140 কোটির ভারতবর্ষ, কোটি কোটি মানুষ এখানে বসবাস করছে, আমরা কোনো ক্রমে জীবন যাপন করি। সে আমাদের বেঁচে থাকাটা হচ্ছে কোনো ক্রমে। সেটা খুব সুন্দর গল্প আছে মহাভারতে, যে একজন পথিক রাত্রির বেলায় পথ হারিয়েছে, সে আর পথ খুঁজে পাচ্ছে না, কি কোন দিকে যাবে। দেখছে সামনে একটা বট গাছ, সেই প্রকাণ্ড বট গাছে সে আশ্রয় নিয়েছে, ওপরে উঠেছে, ভেবেছে যে এই বট গাছে থাকি, কোনো ক্রমে রাত্রিটা কাটিয়ে দিই, সকালবেলা উঠে চলে যাব। ও বাবা, বট গাছে যেই আশ্রয় নিয়েছে, দেখছে নিচে একটা প্রকাণ্ড বাঘ বসে আছে। ভেবে দেখো, গভীর রাত্রি, অন্ধকার রাত্রি, ওপরে পথিক বসে আছে, নিচে একটা প্রকাণ্ড বাঘ। ভাবছে অন্য একটা ডাল আশ্রয় করি। যেই ডালটা আশ্রয় করতে যাচ্ছে তখন দেখছে ওই যে আর অন্য একটা ডাল যেই ধরেছে তখন দেখছে
যে একটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর ওই ডালগুলোকে কাটছে, আর একটা মৌচাক, সেই মৌচাক দিয়ে মধু পড়ছে। এখানে মহাভারতকার ব্যাসদেব গল্পটা শেষ করলেন। এই রূপক কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আছে। ওই যে পথিক পথ হারিয়েছে, সেই পথিক কিন্তু সাধারণ পথিক নয়, তোমার আমার মতো একজন পথিক। আমরা সবাই কিন্তু এই জীবন নদীতে সাঁতরাতে গিয়ে পথ হারিয়ে ফেলি। আর ওই বাঘটা হচ্ছে মহাকাল। যে কোনো সময় মহাকাল আমাদের গ্রাস করতে পারে। আর ওই সাদা ইঁদুর সেটা হচ্ছে দিনের প্রতীক, আর কালো ইঁদুর ওটা হচ্ছে রাত্রির প্রতীক। আর ওই মৌমাছি, ওই মধু কাজ, সেই মধুগুলো আমাদের জীবনে মাঝে মাঝে প্রলোভন আসে। কাজেই যদি মূল্যবোধ না থাকে আমাদের জীবনে, তাহলে ওই মধুপান আমরা মধুপান করব, কিন্তু দরকার মধুপান, কিন্তু এত মধুপান করব আমরা আমাদের জীবনটাই অকালে হারিয়ে ফেলবো। কাজেই একটা ঠিক জীবন গঠন করতে গেলে প্রথমেই তোমাকে বাড়ি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ি থেকেই তোমাকে শিক্ষা নিতে হবে। যদি তুমি বাড়ি থেকে শিক্ষা না পাও, তাহলে তুমি তোমার জীবন গঠন করবে কি করে? একজন সাইকোলজিস্টের সঙ্গে আমার কয়েক বছর আগে কথা হয়েছিল। তিনি সাইকোলজিস্ট এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নীলাঞ্জনা সান্যাল। তিনি আমায় বলেছিলেন যে আমি একটা সমীক্ষা করেছিলাম একটা ভালো কলকাতার নামী স্কুলে গিয়ে। তো সব ছেলেদের প্রশ্ন করা হয়েছিল, তুমি কি হবে, তুমি কি হবে, তুমি কি হবে? একটা ছেলে বলেছিল যে আমি আন্ডারওয়ার্ল্ডের ডন হতে চাই। তো সেই ভদ্রমহিলা অবাক হয়ে গেছিলেন যে কেউ ডাক্তার হবে বলছে, কেউ ইঞ্জিনিয়ার হবে বলছে, কেউ প্রফেসর হবে বলছে, কেউ ব্যবসায়ী হবে বলছো, তুমি আন্ডারওয়ার্ল্ডের ডন হবে কেন বলছো? তো হলো, ভেবে দেখুন, 6 মাস আমি জেলের বাইরে থাকবো, আর 6 মাস আমি নানান রকম সমাজের নানান রকম ঘটনাগুলো করব। সেখানে কত সম্মান, কত প্রতিপত্তি, কত অর্থ, এগুলো আমার 6 মাসে কেটে যাবে। আর 6 মাস ওই জেলের বাইরে দেখতে দেখতে কেটে যাবে। এইটা হচ্ছে মূল্যবোধহীন জীবনের ফল। এইরকম সমাজ কি আমরা চেয়েছিলাম? কাজেই জীবনে মূল্যবোধ বা ভ্যালুজের গুরুত্ব অপরিসীম। মূল্যবোধহীন জীবন, জীবন মৃত জীবন। আমি যাব পরবর্তী প্রশ্নে। তার আগে বলবো যে যারা আমাদের দর্শক, যারা আমাদের, বারবার ধরে বলছি, যারা দেখছেন, অবশ্যই আমাদের এই এপিসোডগুলোকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, অপরকে দেখার সুযোগ করে দিন, আমাদের সাথে থাকুন। বলো কলকাতা টিভির ফেসবুক পেজ ফলো করুন। আমাদের এই এপিসোডগুলো যে করছি, আজ থেকে শুরু হলো, এই এপিসোডগুলো করতে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইংলিশ সেন্টার। আমরা ল্যাপটপের ব্র্যান্ডিং করেছি ওনার, এবং পরবর্তীকালে আরও অনেকে আসবেন। তাই আমাদের তরফ থেকে ইংলিশ সেন্টারকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকে প্রথম যাত্রা থেকে। আমি যাব পরবর্তী প্রশ্নে শুভদীপের কাছে। আচ্ছা, সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে কি কি বিষয়ের প্রয়োজন তোমার মনে হয়? সুস্থ সুন্দর জীবন যাপন করতে প্রথমেই আমরা তো এত বেশি চেয়ে ফেলি, চাহিদাটাকে প্রথমে কিন্তু কন্ট্রোল করতে হবে। চাহিদাটা কন্ট্রোল করতে হবে। প্রথমে একটা চমৎকার গল্প বলি আমি তোমাকে, যে এক গ্রামে অনেকগুলো মানুষ বাস করত। তার মধ্যে একটা মানুষের হঠাৎ একদিন ইচ্ছে হলো যে এই আকাশটা তো বিরাট বড়, এই আকাশটা কোনো সময় তো ভেঙে পড়ে না, তাহলে নিশ্চয়ই আকাশের কোনো খুঁটি আছে, সেই খুঁটির জোরে আকাশটা কিন্তু কখনো ভেঙে পড়ে না। এবার সে সেটা খুঁজতে খুঁজতে সেই গ্রামে সবাইকে জিজ্ঞেস করে যে এই আকাশটা ভেঙে পড়ে না কেন বলো তো, আকাশের তো খুঁটি আছে একটা নিশ্চয়ই। তখন সবাই ওকে পাগল বলে, যে দূর, পাগলের কথা শুনো না। এই প্রশ্নটা ও ভাবতে 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 একদিন গ্রাম থেকে বেরিয়ে গেল। ঘুরতে 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 একটা বনে আশ্রয় পেল। সেই দেখলো বনে একজন সন্ন্যাসী, তিনি কুটির তৈরি করেছেন এবং সেই কুটিরে তিনি বসবাস করছেন, জপ ধ্যান ইত্যাদি করছেন। সেই সন্ন্যাসীর কাছে সেই ভদ্রলোক গেলেন এবং বললেন যে বাবা, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? না, ওই যে আকাশটা, সে আকাশটা ঝড় হয়, বৃষ্টি হয়, প্রচন্ড রোদ হয়, আকাশটা তো কখনো ভেঙে পড়ে না, তাহলে কি এমন আকাশের মধ্যে আছে শক্তি, আকাশের খুঁটি কোথায় আছেন সেটা বলতে পারেন? তখন সন্ন্যাসী বললেন, আজকের রাত্রিটা তুমি বাড়িতে আমার এই কুটিরে থাকো, পরের দিন সকালবেলা তুমি বেরোবে এবং বেরিয়ে আমি তোমাকে যে প্রশ্নগুলো বলে দেবো, যে পদ্ধতিতে বলে দেবো, সেই পদ্ধতি অনুসরণ করবে, দেখবে
তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের দিন ভোরবেলায় সেই ভদ্রলোক সন্ন্যাসীর কাছে উপস্থিত। সন্ন্যাসী বললেন যে তুমি ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে বেরো এবং সব জায়গায় ভিক্ষা সংগ্রহ করবে। যিনি তোমাকে ভিক্ষা দিতে আসবেন তাকে অকথা কুকথা বলবে, এত অকথা কুকথা বলবে, প্রচন্ড গালাগালি করবে, তারপরে তার প্রতিক্রিয়াটা দেখবে। এই বলে সেই ভদ্রলোক সন্ন্যাসীর কথায় বেরিয়ে গেলেন। এবার একটা বাড়িতে গেছেন, ভিক্ষা চেয়েছেন, ভিক্ষা নিয়ে যিনি আসছেন তাকে প্রচন্ড খারাপ কথা বললেন এবং খারাপ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি সরে গেলেন, তিনি আর ভিক্ষা দিলেন না, চলে গেলেন। এইরকম করে ঘুরতে 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 কোনো বাড়িতেই কিন্তু ভিক্ষা আর পাওয়া গেল না। শেষে ফিরে আসবে যখন সন্ন্যাসীর কুটিরে, তখন একটি বাড়িতে, গ্রামের প্রান্তে একটি বাড়ি, সেই বাড়িতে গিয়ে আওয়াজ করেছেন সেই ভদ্রলোক, সেই পথশ্রান্ত ক্লান্ত ভদ্রলোক আওয়াজ করে বেরিয়ে এসছেন। একজন ভদ্রমহিলা ভিক্ষা নিয়ে যেই ভিক্ষা ঢালতে যাচ্ছেন অমনি আবার সেই অকথা কুকথা বলছেন। তখন সেই ভদ্রমহিলা বলছেন যে সারাদিন ভিক্ষা পাইনি তো, এই সারাদিন ভিক্ষা না পাওয়ার ফলে মনে একটা কষ্ট আছে, না খাওয়ার যন্ত্রণা আছে, বসো বাবা বসো, জল খাও। তাকে জল দিয়েছেন, এদিকে সেই ভদ্রলোক আরো বেশি, সেই লোকটি আরো বেশি গালাগালি করছেন। তবুও ভদ্রমহিলা শান্ত হয়ে তাকে ভিক্ষা দিচ্ছেন। তা ভিক্ষার ঝুলি ভরে গেছে, আশ্রমে ফিরে এসছেন। এদিকে সন্ন্যাসী তো অবাক যে আমি তোমাকে যা বলেছিলাম তা তুমি বোধহয় অনুসরণ করোনি। বলো না, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে অনুসরণ করেছি, অক্ষরে অক্ষরে অনুসরণ করেছি, তাহলে তার এই ফল হলো। তখন এই ঘটনাটা বললেন, বলে দেখলে তো, উত্তর পেলে তো। এরাই হচ্ছে আকাশের খুঁটি, যারা পরার্থে নিজের জীবনকে উৎসর্গ করেন, তারাই, তাদের জন্যই কিন্তু সমাজটা টিকে আছে। এই যে তুমি আমি এখানে বসে আছি, এই তিনজন একটা ঘরের মধ্যে আছি, তুমি বললে যে 2.5 লাখ লোক এই ফেসবুক পেজে দেখছে, তুমিও কিন্তু একটা খুঁটি, তুমিও কিন্তু সমাজের একটা খুঁটি। 3 জন লোক বসে আলাপ আলোচনা করছি, কিন্তু তুমি এত মানুষকে আনন্দ দিচ্ছ, এত মানুষকে সুস্থ জীবনের চাবিকাঠির মন্ত্র তুলে দিচ্ছ, তুমিও তো সমাজের একটা আনন্দের অংশ। এইটি হচ্ছে সুস্থ এবং সুন্দরভাবে জীবন যাপন করতে গেলে শুধু আমার 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 বললে চলবে না। আমি কি পেলাম, এই কি পাইনি তারই হিসাব বেলাতে মনোমোর নহে রাজি। আমি জীবনে কি পেলাম বা দিনের শেষে কি পেলাম, এইটা বড় কথা নয়, কতখানি মানুষকে দিতে পারলাম, এইটি হচ্ছে আসল কথা। নূতন আর কিছুই নয়, যা ছিল না সেইটি হচ্ছে নতুন। এতদিন তোমার চ্যানেলে এই প্রোগ্রাম ছিল না, এই প্রোগ্রামটা তুমি ইন্ট্রোডিউস করলে, অতএব যা ছিল না তা যখন এলো সেইটি হচ্ছে নতুন। এই অনুষ্ঠান তোমাকে অনেক অগণিত মানুষকে আনন্দ দিচ্ছে। কাজেই সুস্থ এবং সুন্দর জীবন যাপন করতে গেলে তুমি আমার চিন্তা করো না, তুমি বেরিয়ে এসো তোমার জীবনের গণ্ডি থেকে, তোমার আমিত্বের ক্ষুদ্র বন্ধন থেকে বেরিয়ে এসো, একটু অন্যের কথা ভাবো, অন্যের কষ্ট ভাবো, তাহলেই দেখবে তোমার আস্তে 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 তোমার নিজের কষ্টটা আস্তে আস্তে কমে যাবে। একটা গল্প পড়েছিলাম, এখন রোগ নিয়েও প্রতিযোগিতা হয়, বুঝলে। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আমার সর্দি হয়েছে, তো সেই ভদ্রলোক বলছে না তোমার সর্দি কি গো, আমার 102-3 টেম্পারেচার। একটা গল্প পড়েছিলাম, প্রাউড অফ ইলনেস। রোগেরও প্রতিযোগিতা, এখন সকলেরই সব জায়গাতেই প্রতিযোগিতা। প্রতিযোগিতা ছাড়া মানুষ তো বাঁচছে না। একদম ধরো প্রেশার, কারোর 120 প্রেশার, তখন আমার তোমার 120 কি 30, আমার 200 প্রেশার। এখানেও দেখো একটা, না আমি রোগীর দিক থেকেও কতখানি এগিয়ে, এরকম একটা ভাব। কাজেই অন্যকে ফিল করা, অনুভব করা, এই যে প্রত্যেকের দুয়ারে যদি একবার করে গিয়ে হ্যালো বলতে হয়, তাহলে 140 কোটির দেশে আমার আয়ুষ্কালেও সেটা পুরোবে না। কিন্তু একবার অন্তত মানুষের কাছে যাও, মানুষের কষ্ট বোঝো, মানুষের অনুভূতিটা বোঝো, তবেই দেখবে একটা সুস্থ এবং সুন্দর জীবন যাপন সম্ভব। আর চাহিদাগুলো আস্তে 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 কন্ট্রোল করো। তোমার বেশি প্রয়োজন তো নেই, জীবন যাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু, তা বলে একবারে কমিয়ে দেওয়া তা নয়, আস্তে আস্তে চাহিদাকে নিয়ন্ত্রণ করো। চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারলেই দেখবে আসল সুন্দর, সুস্থ এবং সুন্দর জীবন আপনা আপনি গঠিত হবে। আমরা যাব পরবর্তী প্রশ্নে সুদীপের কাছে। আচ্ছা, জীবন গঠনে পরিবারের ভূমিকা কতটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেন
গতকাল কিন্তু শিশু দিবস গেছে, এবং শিশুকাল থেকে কিন্তু পরিবারই কিন্তু আমাদের জলটা দেয় আমাদের চারা গাছে। তো সেই পরিবারের ভূমিকাটা আসলটা কি? অবশ্যই দেখো, একটা জীবন গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। আগে তো যৌথ পরিবার ছিল, একসঙ্গে সবাই মিলে কাকা জ্যাঠা দাদু ঠাকুর, হ্যাঁ, একান্নবর্তী পরিবার বলতে যা বোঝায় সেই পরিবার নিয়ে মানুষ বড় হয়েছে। কাজেই মানুষের মধ্যে মানসিকতা গঠন ছেলেবেলা থেকেই হয়েছে। খুব সঙ্গত কথা বলেছ, গতকাল শিশু দিবস ছিল। তা শিশুরাই তো ভগবান, কারণ শিশুদের মধ্যে তো কোনো অপবিত্র ভাব নেই। আর এখন পরিবার বলে তো কিছু নেই, এখন নিউক্লিয়ার ফ্যামিলি তো বাবা থাকেন ব্যাঙ্গালোরে, তো মা থাকেন হায়দ্রাবাদে। এবার তাদের দুজনের মধ্যে হয়তো ছেলে মেয়ে বা ছেলে পরিবার হয়তো 6 মাস এখানে থাকলো, 6 মাস ওখানে থাকলো। কাজে মনস্তত্ত্ব ঠিক গঠন হবে কি হবে না। একটা সুস্থ জীবন যাপন করতে গেলে, একটা সুস্থ মানুষ হতে গেলে, জীবন গঠন করতে গেলে পরিবারের ভূমিকা অপরিসীম। যদি তুমি পরিবারে ভিন্ন ভিন্ন মানুষ আছেন, তো একান্নবর্তী পরিবারে ভিন্ন ভিন্ন মানুষ, আমি একরকম মত পোষণ করলাম, তুমি আরেক রকম মত পোষণ করলে, তিনি আরেক রকম মত পোষণ করলেন, এই যে ভিন্ন মত, এই ভিন্ন মতটাই তো আমাদের দেশের গণতন্ত্র তো তাই। তাহলে যদি পরিবার থেকেই এই শিক্ষাটা শিখি, তাহলে সমাজে সহিষ্ণু ভাবটা আমাদের আসবে। যদি সহিষ্ণুতা বোধটা ওই পরিবার থেকেই তৈরি হবে, আর যা চাইছি তাই যদি সঙ্গে সঙ্গে পেয়ে যাই, তাই তো হচ্ছে যে আজকালকার দিনে তো আর বাবা মা, তার মাথার উপরে তো আর কেউ নেই। তুমি 7 পুরুষের নাম বলতে বলো, 2 পুরুষ 3 পুরুষ বলে আর আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কেন? আমরা তো চর্চা করি না, আমরা তাদের দেখি না। কাজেই একটা ভিন্ন জীবনকে ভিন্নভাবে দেখতে গেলে, জীবনের ওই যে আঁকড়ে থাকার জিনিস নয় রে, দেখার জিনিস এটা। এই যে চিত্রকরের ভুবনখানি, এই যে চিত্রকর এই পৃথিবীকে তৈরি করেছেন, নির্মাণ করেছেন এই পৃথিবীকে, তিনি কবি বলছেন এটা হচ্ছে চিত্রকরের ভুবন। ছবি আঁকা যিনি চিত্রকর, তিনি যেমন এই পৃথিবীকে নির্মাণ করেন আপন মনের মাধুরী মিশিয়ে, ঠিক সেই রকম ভগবানও এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। সেটা তো আঁকড়ে থাকার জিনিস নয়, সেটাকে তো আমি আঁকড়ে রাখতে পারি না। দেখার জিনিস এটা। দেখতে হবে ওই পরিবারের শিক্ষার থেকে, দেখতে হবে ওই পরিবারে যে ভিন্ন ভিন্ন মতগুলো উঠে এসেছে, পরিবারের মধ্যে সহমর্মিতা, যে সহনশীলতা, পরিবারের মধ্যে যে সবাইকে মানিয়ে চলার একটা শিক্ষা, সেই শিক্ষা যদি ছোটবেলা থেকে আমি না পাই, তাহলে বড়বেলায় গিয়ে আমি কি করে মানাবো, অফিসে কি করে মানাবো, সমাজে কি করে মানাবো। এইটা খুব দরকার। সেই জন্য জীবন গঠন করতে গেলে একটা যৌথ পরিবারের ভূমিকা। যৌথ পরিবার আজকালকার দিনে সম্ভব নয়, কিন্তু মানুষের সঙ্গে তো আমরা মিশতে পারি। পরিবারটা আমাদের 2 রকম, একটা নিজের পরিবার, আরেকটা বৃহত্তর পরিবার। যেমন বংশ 2 রকম, একটা বিদ্যা বংশ আর একটা নিজের বংশ। যেখানে আমি শিক্ষা নিয়েছি সেটাও তো আমার একটা বংশ, আমার গুরু, আমার শিক্ষক, এটাও তো একটা বিদ্যা বংশ। আর একটা হচ্ছে নিজের বংশ, আমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এটাও একটা বংশ। কাজে বিদ্যা বংশ আর জীবনের বংশ, শিক্ষা বংশ, এই দুটোই দরকার। পরিবার বলতে শুধুমাত্র যে এই বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা এর একটা পরিবার, কিন্তু এই যে বল কলকাতা পরিবার, এটা ওদের বৃহত্তর পরিবার। তো এই মানসিকতা যে রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা তুমি সবাইকে মান দিয়েছো বলে তোমার ডাকে সবাই আসছেন, তাই তো? এটাও তো, এই শিক্ষাটা তো তুমি তোমার জীবন থেকে পেয়েছো, তোমার পরিবার থেকে পেয়েছো। পরিবার থেকে পেয়েছো বলেই মানুষ তোমার পাশে দাঁড়াচ্ছে। এটা খুব দরকার। কাজেই পরিবার বলতে শুধুমাত্র যে যেখানে আমি ছোট থেকে লালিত পালিত হয়েছি সেইটিই পরিবার নয়। পরিবার হচ্ছে বৃহত্তর পরিবার, সমাজটাও একটা বৃহত্তর পরিবার, কর্মক্ষেত্র এটাও একটা পরিবার, সামাজিক ক্ষেত্র এটাও একটা পরিবার, সবকিছু মিলিয়েই একটা বৃহত্তর পরিবার। এই কথাটার পরিপ্রেক্ষিতে আমার একটা প্রশ্ন মাথায় এলো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কথা পরিপ্রেক্ষিতে তো অনেক কিছু বেরোয়। দেখবে আজকাল এই সোশ্যাল মিডিয়ার জগতে আমরা দেখি এই প্রত্যেক দিন বা কয়েকদিন অন্তর অন্তর দিবস পালিত হয়। এই দিবসের যে কম্পিটিশন বা প্রতিযোগিতা, তার মধ্যে কিন্তু এটাও চলে আসছে
মাতৃদিবস, পিতৃদিবস, শিক্ষক দিবস, কে কত তাড়াতাড়ি ফেসবুকে সেদিন পোস্ট করতে পারবে? একটা দিনই কি পিতৃদিবস, একটা দিনই কি মাতৃদিবস, একটা দিনই কি শিক্ষক দিবস তাদের মনে করার জন্য? আমার মতামত তোমার থেকে শুনে নেব। ঠিকই, আমিও তোমার সঙ্গে একমত। সেই জন্য আমি কোনো দিবসের দিকে পা মারাই না। আমিও পিতৃদিবসে কোনো ছবি পোস্ট করি না, মাতৃদিবসেও আমি মায়ের ছবি পোস্ট করি না, শিক্ষক দিবসেও আমি, শিক্ষক দিবসটা দরকার, সর্বজনীন দিন। কিন্তু আমরা ওই যে ছোটবেলা থেকে যে মন্ত্র শিখেছি, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই হচ্ছে স্বর্গ, পিতাই হচ্ছে ধর্ম, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, পিতাকে যদি তুষ্ট করা হয় তাহলে দেবতা প্রীত হন। এটা কি শুধুমাত্র একটা দিনের জন্য প্রযোজ্য? আমাদের শাস্ত্রে বলে গুরু হচ্ছে 14 গুরু, 14টা গুরু। পিতৃগুরু, পিতা একজন গুরু, মাতা একজন গুরু, প্রকৃতি একজন গুরু, এরকম অনেক গুরু আছে। কাজেই দিবসের কোনো তাৎপর্য নেই। এই যে সূর্য, এই যে সূর্যের কাছ থেকে আমরা কিন্তু শিখছি, সূর্যের কাছ থেকে কি শিখছি? সূর্যের কাছ থেকে শিখছি কর্তব্যবোধ। সূর্য দেখো প্রতিদিন উঠছে, আকাশ, তুমি বলতে পারো আকাশ মেঘলার দিনে তো সূর্য ওঠে না, আর এখানে কলকাতায় মেঘলা, কিন্তু তুমি আমেরিকায় যাও, সেখানে তো পরিষ্কার, সেখানে তো সূর্য উঠছে, তাদের পালন করছে। আবার এই যে চাঁদ, চাঁদের কাছ থেকে আমরা কিন্তু শিখছি, চাঁদও কিন্তু একটা গুরু বা শিক্ষক। যে শিক্ষক দিবসের কথা বললে, চাঁদের কাছ থেকে আমরা কি শিখছি? স্নিগ্ধতা বোধ, মমত্ব বোধ, মানুষে মানুষের সঙ্গে মেশো, মানুষকে একটু মায়ার চোখে দেখো, স্নেহের চোখে দেখো, ভালোবাসার চোখে দেখো। এই যে বেলপাতার 3টে পাতা, ত্রিশূল, ত্রিশূলের 3টে ফলা, আর মানুষের 3টে গুণ, ক্ষমা দয়া ভালোবাসা। এই 3টে গুণ যদি না থাকে, ক্ষমা দয়া ভালোবাসা, এইটাই তোমাকে মূল্যবোধ দেবে। এই 3টে গুণ যদি থাকে তাহলে কোনো দিবস পালন করতে হবে না, এত বৃদ্ধাশ্রমেও ছুটতে হবে না। এত বৃদ্ধাশ্রম দেখো, দেখবে কয়েকদিন আগে একজন আমায় বলছিলেন বিরাট জায়গা পড়ে আছে, সেখানে কি করবেন আপনি? কোনো স্কুল করুন, কোনো কলেজ করুন। বলো না না, স্কুল কলেজ করে কোনো লাভ হয় না, স্কুলে ছাত্ররা পড়তে আসবে না, কলেজেও ছেলেমেয়েরা পড়তে আসবে না, তাহলে অন্য কোনো প্রতিষ্ঠান করুন, সেখানে কোনো লাভ হবে না, করব বৃদ্ধাশ্রম। সেখানে শয়ে 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 বৃদ্ধ বৃদ্ধা থাকবেন, তাদের যুবক বা যুবতী, তারা উচ্চ প্রতিষ্ঠিত, তারা সমাজে খুব প্রতিষ্ঠিত, তারা মাসে মাসে মাসোহারা দেবেন। একজন খুব দুঃখ করে আমাকে বলেছিলেন যে তিনি বৃদ্ধাশ্রমে থাকেন, তিনি বলেছিলেন যে তার ছেলে প্রত্যেক মাসে গুদাম ঘরের ভাড়ার পাঠান। তো আমি অবাক হয়ে গেছিলাম যে গুদাম ঘরের ভাড়া, তার মানে আপনি কি বলতে চাইছেন? তার মানে হচ্ছে এই যে ওই যে 10 মাস আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম, তাকে বড় করেছিলাম, ওই যে 10 মাসের ভাড়া সে এখন আমাকে পাঠাচ্ছে। এই বোধ নিয়ে আমাদের ছোট থেকে এগিয়ে যেতে হবে। অসাধারণ, অসাধারণ, মন ছুঁয়ে গেল কথাটায়। আমরা আরেকটা প্রশ্নে যাব, সমাজ বাদ দিয়ে কি আদর্শ জীবন গড়ে তোলা যায়? কখনোই যায় না। সমাজ বাদ দিয়ে কখনোই একটা জীবন গঠন করা যায় না। যদি তুমি সমাজকে বাদ দিয়ে একবারে সেলফ সেন্টার্ড ভাবে, মানে আত্মকেন্দ্রিক ভাবে নিজের জীবন গঠন করতে চাও, বা আমি যদি নিজের জীবন গঠন করতে চাই, তাহলে সে জীবন তো জীবন নয়। পাশের মানুষ কাঁদছে, তার কাছে যদি এগিয়ে না যাই, ওই যে শয়ে শয়ে, ওই যে যখন করোনার সময় এই অভিজ্ঞতাটা খুব হয়েছিল আমাদের, একদম কড়া লকডাউন, সেটা ভেবে দেখো তো, চূড়ান্ত লকডাউন, কিচ্ছু যাচ্ছে না, তখন ওই অ্যাম্বুলেন্সের মাঝে মাঝে আওয়াজ, একবারে নিস্তব্ধ কলকাতা শহর মহানগরে, কেউ বেরোতে পারছে না, চূড়ান্ত লকডাউন, তখন ওই অ্যাম্বুলেন্সের আওয়াজ কুয়া 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 করে আমাদের বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, একটা অদ্ভুত নিকোষ অন্ধকার, তার মধ্যে দিয়ে ওইটা যাচ্ছে। তো এইটা, এই বোধটা তো সমাজ থেকেই আসে। যদি আমি ওই বোধ থেকে শিক্ষা না নিই, তাহলে কি করে আমি একটা পরিপূর্ণ মানুষ হব? সমাজে যদি অন্যের বিপদে যদি তুমি না দাঁড়াও পাশে, তাহলে সে সমাজ, সে বিদ্যা, সে শিক্ষা, সে নিয়ে, সে উচ্চশিক্ষা নিয়ে তো কোনো লাভ নেই। সমাজ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হয়। আজকালকার দিনে একটা খুব চমৎকার কথা বলা হয়, এখন তো এনইপি হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি, সেখানে সেটা সব জায়গাতেই মান্যতা পেয়েছে। সেখানে একটা কথা বলা হয়েছে, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং,
অভিজ্ঞতা থেকে শিক্ষা, মানে তুমি তোমার জীবনে যে অভিজ্ঞতা পেয়েছো সেখান থেকে শিক্ষা নাও। তো তুমি তোমার অভিজ্ঞতা তো সমাজ থেকেই নেবে, আমি তো আমার অভিজ্ঞতাটা সমাজ থেকেই নেবো। সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ তাদের কাছ থেকেই তো আমি অভিজ্ঞতা নেবো। আর একটা খুব সুন্দর তোমার গল্প বলি, যে আমি একবার রিক্সা করে একটা জায়গায় যাচ্ছিলাম। তো সেই দিন ছিল ভাষা দিবস, মানে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। তো আমি জিজ্ঞেস করলাম সেই ভদ্রলোককে যে আপনি কতদিন ধরে এই রিক্সা চালানোর কাজে নিযুক্ত আছেন? তখন তিনি আমাকে উত্তর দিয়েছিলেন যে তা কি আর বলতে পারি, কিন্তু আমি জোর করে তাকে বললাম একটু বলুন না কবে থেকে আপনি রিক্সা চালকের কাজে চালনার কাজে যুক্ত আছেন। তখন তিনি আমাকে বললেন যে কথাটা বললেন সেটা পৃথিবীর কোনো নাট্যকার, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ গল্পকার, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ উপন্যাসিক সে কথাটা বলতে পারবেন না। তিনি বললেন যখন আমার অনুরাগের বয়স, তখন থেকে আমি এই পেশায় নিযুক্ত। এইটা আমি তো সমাজ থেকেই পেয়েছি। একজন তথাকথিত অশিক্ষিত কিন্তু মূল্যবোধে শিক্ষিত মানুষের কাছ থেকে তো এই শিক্ষাটা পেয়েছি। এই কথাটা তো তার হৃদয় থেকে বেরিয়ে এসছে। কাজেই সমাজ থেকে তো শিক্ষা নিতেই হবে। সমাজ থেকে যদি শিক্ষা আমরা না নিই তাহলে একটা জীবন তো কোনো ক্রমে যাপন করতে পারবো, একটা মহাজীবন তো গঠন করতে পারবো না। আচ্ছা, এবার আমি প্রশ্ন করি একটা, সুদীপ, খুব সময় শেষ হয়ে আসছে, আমরা অল্প কয়েকটা কথা বলবো আর আবার পরে আসবো আমরা। যে এ তো হলো সামাজিক মানে মূল্যবোধ বলো, পরিবারের দায়িত্ব বলো হলো, কিন্তু আমরা প্রত্যেকটা প্রাণীকুল, আমরা তো প্রাণীকুল। তো আমরা এই মাটিতে জন্মেছি, এই পৃথিবীতে জন্মেছি, আমরা এই প্রকৃতির অংশ। তা এই প্রকৃতির জন্যে, প্রকৃতি মানে আমাদের কাছে সমাজ, এই সমাজের জন্য প্রত্যেকটা মানুষের তো একটা দায়বদ্ধতা থাকা উচিত। ধর্ম সেটাই বলে। তো সেই দায়বদ্ধতা কি সেটা যদি ব্যাখ্যা করো তোমার মতে। দেখো, দায়বদ্ধতা, ধর্মটা কি? ধর্মটা হচ্ছে যে আচারটাই ধর্ম, আচারে স্থাপত্যবীর। ধর্ম মানে কি? ধর্ম মানে এই যে দশকং ধর্মলক্ষণম, মানে শাস্ত্রে বলে 10টা হচ্ছে ধর্মের লক্ষণ, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, এগুলো হচ্ছে ধর্মের লক্ষণ। সমাজের প্রতি তো অবশ্যই আমাদের দায়বদ্ধতা আছে। যে সমাজ আমাকে ছোট থেকে বড় করলো সেই সমাজকে আমরা কি কিছু ফিরিয়ে দেবো না? দায়বদ্ধতা মানে কি? দায়বদ্ধতা হচ্ছে যে যদি কোনো সমাজের মানুষ বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। যদি কোনো সামাজিক প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে। শুধু আমি করে গেলাম। আজকালকার দিনে এই যে ধরো বিজ্ঞানের কথা বলি, এত দূষণ বেড়েছে। করোনার সময় গাছগুলোর দিকে যদি আমরা তাকাতাম তাদের একবারে স্বচ্ছ নীল, একবারে সবুজ গাছ, তারপর দেখুন কোনো দূষণ তো ছিল না। একেবারে প্রকৃতির যে আসল কচি পাতা সবুজ সেটা ফুটে উঠেছে। আর এখন দেখ প্রচুর গাড়ি প্রচুর বেড়েছে আমাদের শহরে, আমাদের বাড়িতে এক একজনের একাধিক গাড়ি। তার ফলে কি হচ্ছে? প্রকৃতির দূষণ হচ্ছে। প্রকৃতির কাছ থেকে আমরা অনেক নিচ্ছি, সমাজের কাছ থেকে আমরা অনেক নিচ্ছি, সমাজকে কিন্তু ফিরিয়ে দিচ্ছি না। তুমি কিন্তু খুব চমৎকার কাজ করছো। সমাজ তোমাকে বড় করেছে, সমাজকে কিন্তু তুমি আনন্দ দিচ্ছ, সমাজকে ফিরিয়ে দিচ্ছ। এই যে এত মানুষ বসে তোমার কথা শুনছে, তোমার অনুষ্ঠান শুনছে, এইটা তো একটা সামাজিক দান। এই সামাজিক দানটা কতজনের থাকে? এটা তোমার আছে। কাজেই সমাজকে কিন্তু ফিরিয়ে দিতেই হবে। যদি আমরা সামাজিক প্রাণী হই তাহলে সমাজকে ফিরিয়ে দেবো। আর যদি আমরা চোখ কানওয়ালা শুধুমাত্র একটা প্রাণী হই, যদি আমাদের বিবেক না থাকে, তাহলে আমরা কিন্তু সমাজকে কিছুই দিতে পারবো না। তাহলে আমরা একটা জড় পদার্থে পরিণত হব। এটা আমাদের কখনোই কাম্য নয়। আমি আরেকটা কথা জিজ্ঞেস করে নেবো শুভদীপের থেকে, যে যেহেতু এইসব নিয়ে কথা হচ্ছে, তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব কমন, সবাই জানে সেটা, যে আজকে শিশুবেলা থেকেই কাঁধে ভারী ব্যাগ চেপে যাচ্ছে। খেলাধুলার তো বালাই নেই, কিছু করার নেই। তা আমাদের বাবা মারাই, মানে গার্জেন যারা, তারাই কিন্তু কতটা শিশু কম্পিটিশনে আছে তার জানি না, কিন্তু বাবা মার কম্পিটিশনটা বেশি সমস্ত ক্ষেত্রে। এই করতে হবে, সেই করতে হবে, টাইম বেঁধে দেওয়া। এতে শিশুকালীন যে মানসিকতা সেটার কতটা বিকাশ নষ্ট হচ্ছে, এবং তার সাথে এই যে চাপিয়ে দেওয়া, এই ব্যাপারটা কতটা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর যদি বলো।
হ্যাঁ অবশ্যই, এটা তো একটা অস্বাস্থ্যকর। কারণ এখন সবাই হচ্ছে র্যাট রেসে পৌঁছেছে, সকলেই কিন্তু র্যাট রেসে পৌঁছেছে সকলেই, যে বাবা মা তাদেরকে সবাইকে ইঁদুর দৌড়ে পৌঁছাচ্ছেন, ফার্স্ট হতে হবে, সেকেন্ডের কোনো গল্প নেই। যে অঙ্কে ভালো নয় তাকেও 10টা মাস্টার দিয়ে অঙ্কে 100 পেতে হবে। আমি তো কোনোদিন অঙ্কে কোনোদিনই ভালো ছিলাম না। আগে আমাদের সময় ছিল যে পরীক্ষার প্রশ্নে উত্তরগুলো লেখা হতো, সে প্রশ্নে উত্তর লেখা হতো, তো আমি উত্তর লিখে নিয়ে আসতাম ঘরে। মাস্টারমশাই দেখলেন, হিসেব করে বললেন 80 থেকে 82 পাবেই। আমি বললাম না, 84ও হয়ে যেতে পারে। কিন্তু যখন রেজাল্ট বেরোলো দেখা গেল 10 থেকে 12-র বেশি আমার হতো না। কাজে আমার তো কোনো অসুবিধে হয়নি। তাই আমি তো মোটামুটি একটা নিজের কাজটা নিজে করতে পারছি, খুব ভালো না হলেও মোটামুটি তো চলে যাচ্ছে। হ্যাঁ 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 করবে, কিন্তু নিজের জীবন থেকে একবারে যেটা তো করতেই হবে কম্পালসান। এখন কেউ আর সেকেন্ড হতে চায়, সবাই ফার্স্ট হতে চায়। আর ওই স্কুল থেকে ফিরে এসেই আবার ওই বইয়ের বোঝা বাড়িতে নামিয়ে আবার আরেকটা বোঝা তোলো, আবার টিউশন চলো, আবার নাহলে গান, নাহলে নাচ, নাহলে খেলাধুলো সবাই। আর সব বাবা মাই চাইছেন আমার ছেলে মেয়ে একেবারে নাম্বার 1 হোক সমস্ত বিষয়ে, পড়াশোনাতেও নাম্বার 1, খেলাধুলোতেও নাম্বার 1, গানেও নাম্বার 1, নাচেও নাম্বার 1, সব জায়গাতেই নাম্বার 1। তা নাম্বার 1 যদি হয় তা নাম্বার 2 তাহলে কে হবে? আমাদের লক্ষ্য হোক আমরা 1 হব না, ভালোবেসে সব কাজ করব। শুরু করেছিলাম যে কাজের সঙ্গে ভালোবাসা যুক্ত হলে সেই কাজটা কিন্তু আর কাজ থাকে না, সেই কাজটা সেবা হয়ে যায়। আর কোনো কাজের সঙ্গে যদি ভালোবাসা বিহীন কোনো কাজ হয় তাহলে সেই কাজটা তখন শুধুমাত্র কাজ হয়ে যায়। তো এই ছেলেমেয়েরা কাজ করছে, আমরা সবাই কাজ করছি, সেবা কিন্তু করছি না। তো আমাদের ব্রত হোক ভালোবেসে কাজ করা, তাহলে কাজটাই হচ্ছে সেবা। স্বামীজির কথা আছে, স্বামী বিবেকানন্দের স্বামীজির কথা আছে, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মটাই হচ্ছে পুজো। এই আদর্শ থেকে আমরা আস্তে 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 সরে এসেছি। যদি আদর্শকে আমরা জীবনে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের জীবন একটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা কমপ্লিট লাইফ হবে। ব্যাস, আমাদের আজকে প্রশ্ন পর্ব শেষ। আমি আরেকটা কথা জিজ্ঞেস করব, এটা আউট অফ ট্র্যাক, তবুও প্রথমে যখন আমরা তুলেছিলাম যে আমার সাথে শুভদীপের সম্পর্ক প্রায় 2013 থেকে আকাশে বাতাসে লিটল ম্যাগাজিন সূত্র ধরেই, এবং বহুদিন ধরে ওটা করার পরেও পারিপার্শ্বিক মানে কাজের চাপে নানা রকম এতে ডিটাচ হয়ে গিয়েও আমরা কিন্তু এখনো পর্যন্ত মনে আছে। হ্যাঁ, তো সেইটা ওই আকাশে বাতাসে ম্যাগাজিনটা কি টাইপের, বা লিটল ম্যাগাজিনটা বা কি টাইপের তুমি আনতে চাই, যদি একটু ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা প্রথমে এটা কিন্তু মানে এমনি চালু করেছিলাম যে এটা একটা পত্রিকা করব। তখন তো আরো ছেলে মানুষ ছিলাম আমরা, তখন একটা ভালোবেসে কাজটা শুরু করেছিলাম। তো সৌমিকদা আমাকে প্রথম থেকে খুব হেল্প করেছিল, প্রথম ওই সহ সম্পাদক ছিল বা এখনো আছে বলা যায়। তো আমাদের একটা পত্রিকা উদ্দেশ্য হচ্ছে যে দেখুন সমাজে অনেক মানুষ লিখছেন, অনেকেই সাহিত্য চর্চা করছেন, কিন্তু সাহিত্য যে কোনো কারণেই হোক সব জায়গায় সবার সমান প্রতিভার বিকাশ কিন্তু সবসময় হয়ে ওঠে না, তাই তো। তো আকাশে বাতাসে এমন একটা প্ল্যাটফর্ম হোক যে সমাজের সর্বস্তরের মানুষ যেন এখানে লিখে আনন্দ পান। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা পত্রিকাটা শুরু করিনি। সৌমিকদা অনেক সহযোগিতা করেছে আমাকে, বিজ্ঞাপনের দিকে অনেক সহযোগিতা করেছে, লেখা জোগাড় করে দিয়েছে। তখন সৌমিকদা একটা অন্য ক্ষেত্রে ছিল, আমিও তখন একটা অন্য ক্ষেত্রে ছিলাম। তো আমাদের তখন সময়ও ছিল, কিন্তু এখন সময়াভাবটা হয়ে গেছে, বেড়ে গেছে। সৌমিকদাও নিজের ক্ষেত্র তৈরি করেছে, আমারও কর্মক্ষেত্র দূর হয়ে গেছে, দেখা কিন্তু কম হয় কিন্তু হৃদয়ের উষ্ণতাটা একই আছে। তো আগামী দিনে পরিকল্পনা আছে এই পত্রিকা নিয়ে, পত্রিকাটা যেমন করে শুরু করেছিলাম সেইভাবেই চলবে। এটা মূলত সাহিত্যের পত্রিকা। আগে মূলত প্রথমে আমরা ট্যাবলয়েড কাগজ করতাম, এখানে খবর হতো এই সন্তোষপুর যাদবপুর অঞ্চলের খবর, কিন্তু সেই খবর দেখা গেল যে অনেকদিন পরে তো আমরা বের করতাম, এখন ডিজিটাল মিডিয়ার যুগে সঙ্গে সঙ্গে খবর হয়। সেই খবরগুলো খুব একটা বাস্তবতা মানে খুব একটা মানে বলা যেতে প্রাসঙ্গিকতা ছিল না। তখন আমরা এটা ঠিক করলাম যে একটা পত্রিকা হিসাবে এটা বের করব, সেটা চালিয়ে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা আশীর্বাদে যতটা পারছি। কারণ আমার একার পক্ষে তো সম্ভব নয়, সকলের সহযোগিতা ছাড়া এরকম যত ছোটই পত্রিকা হোক না কেন তাকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
একদম তাই। আমরা চেষ্টা করব, আমরা আবার চেষ্টা করব নতুন করে করার, বলো কলকাতা পরিবারের সাথে জুড়ে যদি কিছু করা যায় সেটাও চেষ্টা করব আমরা। শুভদীপকে আজকের আমাদের পর্দায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আগামী দিনেও আমারও খুবই ভালো লাগলো যে আজকে আবার একটা বন্ধন তৈরি হলো। অনেক দিন সৌমিকদার সঙ্গে ফোনে কথা হয়, কিন্তু সামনাসামনি দেখা অনেক দিন পরে হলো। কারণ সৌমিকদাও ব্যস্ত, আমিও এদিক যেহেতু অন্য জায়গায় চাকরি করতে হয় কলকাতা থেকে বাইরে, বাড়ি ফিরতেও অনেকটা রাত্রির হয়ে যায়, তো সেই জন্য আর কথা হয় না। তো সৌমিকদার যে হৃদয়ের উষ্ণতা আগে যেমন ছিল এখনো কিন্তু ঠিক সেই রকমই আছে, হৃদয়ের উষ্ণতায় কিন্তু কোনো অংশে ভাটা পড়েনি। তো আমি বলো কলকাতা পরিবার এবং তার কর্ণধার সৌমিক সান্যালকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার মতো সাধারণ মানুষকে আপনাদের সামনে হাজির করার জন্য। আগামী দিনেও আমি এই বলো কলকাতার সঙ্গে আছি এবং আপনাদের যদি বিন্দুমাত্র কোনো কাজে লাগি তাহলে আমার নিজের আনন্দ হবে এবং একটা কৃতার্থ বোধ করব। ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমরা চলে যাচ্ছি। আজকের মতো এপিসোড এখানেই শেষ, পরবর্তী আসবো। আপনারা চোখ রাখুন বলো কলকাতার পর্দায়।